গুড মর্নিং, ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা, আর ক্যামেরার পেছনে আছে অগ্নি। দাঁড়িয়ে আছি ট্রি হাউসে, আর এটা হচ্ছে KR রিসর্ট। KR রিসর্টের ট্রি হাউসে দাঁড়িয়ে রয়েছি, আর দাঁড়িয়ে রয়েছি হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। এটা হচ্ছে উড়িষ্যা বালাসোরের মধ্যে পড়ে পঞ্চলিঙ্গেশ্বর। আর এই দেখো, এই ব্যালকনি থেকে পুরো ভিউটা ভীষণ সুন্দর। পেছনে একটা পাহাড় আছে, পাহাড়টা খুব অল্প পরিমাণে দেখা যাচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে পুরো KR রিসর্টের ভিউ। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। সামনেই দেখতে পাচ্ছ আমাদের ট্রি হাউস। বাদিকে ট্রি হাউসে আমরা ছিলাম, রেডি হয়ে গেছি জানোই তো। এবার আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। চলে এসে রেস্টুরেন্টের মধ্যে। অগ্নি আগেই এসে বসে পড়েছে। আজকে ব্রেকফাস্টে কি খাবো তোমাদের দেখাচ্ছি। প্রচুর এলাহি আয়োজন। এটা দিয়েছে আলু পরাঠা। আলু পরাঠার সঙ্গে দিয়েছে কার্ড, তার সাথে আছে আচার। এছাড়াও রয়েছে পোহা, আর আছে ব্রেড। ব্রেডের সাথে আছে বাটার। এখন আমি খাই। কালকে ডিনার করেছিলাম, ডিনারের সব কটা রান্না দারুণ টেস্টি ছিল। এখন খাচ্ছি ব্রেকফাস্টে, প্রত্যেকটা মেনু ভীষণ ভালো করেছে। যেমন পোহা, তেমন আলু পরাঠা, এক্সিলেন্ট। আর আমরা যে ট্রি হাউসে ছিলাম তার সঙ্গে এই ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি। আমরা KR রিসর্টের বাগানে দাঁড়িয়ে রয়েছি। ভীষণ সুন্দর এই বাগানটা, অনেকটা এলাকা জুড়ে বাগানটা। আর ঠিক পেছনেই দেখা যাচ্ছে পাহাড়। আমরা KR রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর যে মন্দির রয়েছে সেই মন্দিরে। এইখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে পঞ্চলিঙ্গেশ্বর জায়গাটা চাঁদিপুরের সঙ্গে যদি করেন, চাঁদিপুর থেকে ডাইরেক্ট এলে, আমরা তো দেবকুণ্ড ঘুরে অনেক কিছু কভার করে এসেছি। যদি চাঁদিপুর থেকে ডাইরেক্ট আসেন তাহলে ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার। আর কেউ যদি বালাসোর থেকে ডাইরেক্ট পঞ্চলিঙ্গেশ্বর প্ল্যান করে তাহলে ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। এখন বাইরেটা দেখুন, এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর একটা পাহাড়। এই পাহাড়টা হচ্ছে নীলাগিরি পাহাড়ের অংশ, যার উপরে বেসিক্যালি পঞ্চলিঙ্গেশ্বরটা অবস্থিত। বাইরেটা একটু দেখাই। পার্কিং এ গাড়ি রেখে এবার হাঁটা শুরু করব। বিশাল বড় পার্কিং, প্রচুর লোকজন, স্কুলের বাচ্চারাও এসছে স্কুলের বাসে করে। এবার যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে। পার্কিং করে আমরা হাঁটা স্টার্ট করলাম। এখান থেকে প্রায় 15-20 মিনিট মতো হেঁটে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তারপরে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখন আমরা শুরু করলাম হাঁটা। প্রচুর লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে এই রাস্তা দিয়ে। আর পাশেই দেখো আমাদের সঙ্গে চলেছে পাহাড়। যেতে যেতে প্রচুর দোকানপাট পাবে। এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা পাবে। মন্দিরে যাচ্ছি, পুজো কিনে নিলাম। এখানে কিন্তু এখান থেকে আমরা প্রায় 1/2 কিলোমিটার হেঁটে এসেছি। এখান থেকে আরো 1/2 কিলোমিটার হাঁটতে হবে। এবং স্থানীয় মানুষদের কাছে জিজ্ঞাসা করে জানলাম যে 311টা সিঁড়ি অতিক্রম করে ওই মূল মন্দিরের ওখানে পৌঁছাতে হয়। এবার পঞ্চলিঙ্গেশ্বর, এটা সম্বন্ধে আমরা যেতে যেতে এর গল্পটা বলি। এই যে 8 কিলোমিটার আমরা হেঁটে এলাম, দুদিক দিয়ে প্রচুর দোকানপাট বিভিন্ন ধরনের, আর পুরো ছায়ায় ঘেরা রাস্তা। কোনো রকম কিন্তু রোদ এখানে ঢুকছে না, এত গাছপালা। রাস্তার ধারে যেতে যেতে চোখে পড়ল
এরকম একটা সুন্দর জলস্রোত। প্রকৃতিটা শুধু দেখুন এখানে কত সুন্দর। এখানে একটা গেট দেখতে পাচ্ছি, হরপার্বতীর মূর্তি রয়েছে। এই জায়গা থেকে শুরু হয়েছে সিঁড়ি। স্কুলের ছেলেমেয়েরা এসেছে, লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে। আমরা এখান থেকে সিঁড়ি ভাঙা শুরু করব। 300-র বেশি সিঁড়ি আছে, বললামই, এগিয়ে যাই। যেতে যেতে প্রাকৃতিক যে সৌন্দর্য অপূর্ব। পঞ্চলিঙ্গেশ্বর মানে বোঝা যাচ্ছে যে 5টা লিঙ্গ বা 5টা শিবলিঙ্গ এখানে রয়েছে। এই 5টা শিবলিঙ্গ কিন্তু ডাইরেক্টলি চোখে দেখা যায় না, ওপরে উঠে আমরা দেখাবো, কিন্তু যেতে যেতে গল্পটা আগে বলছি। চলুন যেতে যেতে কথা বলি। 5টা শিবলিঙ্গ একটা ফ্লোয়িং ওয়াটার, যেটা সারা বছর থাকে, যে ফ্লোটা, সেইখানে মধ্যে হাত দিয়ে 5টা শিবলিঙ্গকে ছুতে হবে। এবং কথিত আছে রামচন্দ্র, মা সীতা, তিনি এখানে এসেছিলেন, পূজা করেছিলেন। অন্য মতে, এটা উইকিপিডিয়া থেকে এই তথ্যটা পেলাম, যে বানাসুর এখানে এই স্বয়ম্ভু লিঙ্গকে পুজো করেছিলেন। যাই হোক, পাহাড় জঙ্গলে ঘেরা এই পঞ্চলিঙ্গেশ্বরের সৌন্দর্য, আধ্যাত্মিক মাহাত্ম্য তো একটা আছেই, কিন্তু সৌন্দর্য কিন্তু অসাধারণ। চলুন আমাদের সঙ্গে, শুধু রাস্তাটাকে দেখতে থাকুন। এই 300টা সিঁড়ি ক্রস করতে গেলে কিন্তু প্রচুর হাঁপিয়ে পড়তে হয়, সেই জন্য এখানে বসার জায়গায়ও তৈরি করে দিয়েছে। যেতে যেতে কেউ হাঁপিয়ে পড়লে এখানে বসতে পারবে। চলো ওপরের দিকে যাই। এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে অনেকগুলো জায়গায় দেখলাম যে জলপ্রপাত ছোট ছোট। এখানে একটা নাম না জানা বড় ঝর্ণা পেলাম, ভীষণ সুন্দর। অনেকেই এখানে স্নান করছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আরেকটা মন্দির পেলাম, আদ্যা শক্তির মন্দির। অনেকটা উপরে উঠে এসেছি, এখনো অনেকটা পেরোতে হবে রাস্তা। অনেকেই পুজো দিয়ে দিয়ে আসছে। চলে এসেছি একটা চাতালের মতো জায়গা, যেখানে প্রচুর মন্দির দেখতে পাচ্ছি। সবাই বসে আছে। অনেকটা হেঁটে ওপরে এলাম, অনেকেই রেস্ট নিচ্ছে। তো জায়গাতে জুতো খুলে আমরা চলে এসেছি এই মন্দির কমপ্লেক্সটাতে। দেখুন চারিদিকে বিভিন্ন ছোট বড় মন্দির রয়েছে, আর মূল মন্দিরটা সিঁড়ি দিয়ে আর একটু নিচে নেমে যেতে হবে। আর এই জায়গাতে আমরা যেটা বলি যে এইখানে যারা বেশ আমার মতো 10-15 বছর আগে পঞ্চলিঙ্গেশ্বরে এসেছেন, তারা কিন্তু এখন কোনো মিল পাবেন না। জায়গাটা আগে পুরো একটা ওপেন এরিয়া ছিল, এত সিঁড়ি রেলিং এগুলো কিছু ছিল না। এবং এই জায়গাটাতে এসে ডাইরেক্ট একটা এবড়ো রাস্তা ছিল, সেটা দিয়ে পঞ্চলিঙ্গেশ্বর মহাদেবকে স্পর্শ করতে হতো। এখন জায়গাটা অনেক অর্গানাইজড ভাবে ভীষণভাবে সুন্দর তৈরি হয়েছে। চলুন এগিয়ে যাই পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। এখানে আছে ভোগ ভান্ডার, এখান থেকে পুজো কিনতে পাওয়া যায়। এছাড়া নিচে তো দেখালামই, আমরা নিচ থেকে পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনে নিয়েছি। প্রচুর ছেলেমেয়েরা স্কুলের সবাই বেড়াতে এসছে। এখানে আছে একটা হনুমানজির মন্দির। এটা কিন্তু পঞ্চমুখী হনুমান মন্দির। এটা হচ্ছে পঞ্চমুখী হনুমান মন্দির। ভীষণ সুন্দর জায়গাটা। এখানে দেখতে পাচ্ছি অনেক জায়গায় এরকম শিবলিঙ্গ, অনেক শিবলিঙ্গ রয়েছে, নন্দী মূর্তি রয়েছে, পূজিত হচ্ছে।
আর এইখানে যে ফ্লোয়িং ওয়াটারটা রয়েছে, যে জলধারাটা প্রবাহিত হচ্ছে, এইখানে তলাতেই রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। এই যে জায়গাটায়, এই জায়গাটা যদি দেখাই, এর মধ্যেই পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করতে হবে হাত দিয়ে। এটার জন্য আমরা পাশের সিঁড়িটা দিয়ে নিচে নেমে যাব। এই যে ফ্লোয়িং ওয়াটার আছে, এর মধ্যে হাত ঢুকিয়ে পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করা সম্ভব, কিন্তু এখন দেখাই যাচ্ছে একদম উদ্ঘর্ষ একটা মানে জলরাশি করছে। এর মধ্যে কিন্তু যেতে হলে পুরোটা ভিজে যেতে হবে। তার জন্য আমরা বাইরে থেকে জল মাথায় ঠেকিয়ে চলে এলাম, কিন্তু এর মধ্যেই লুকানো আছে পঞ্চলিঙ্গেশ্বর। ঠিক পঞ্চলিঙ্গেশ্বরের যেখানে মূর্তি রয়েছে পাথরের জলের তলাতে, তার সামনেই দাঁড়িয়ে আছি। কেমন লাগলো জায়গাটা অবশ্যই কিন্তু জানাবে। প্রচন্ড ভক্তি ভাব একটা মন থেকে এমনি ফুটে ওঠে, এমন সুন্দর জায়গা, অপূর্ব জায়গা ঘুরে এলাম। অনেকটা নামতে হবে, এরপর অনেক জায়গা ঘুরতে হবে। চলো আমাদের সাথে। পঞ্চলিঙ্গেশ্বর থেকে আমরা স্টার্ট করেছি, এবার আমরা যাব রেমুনাতে, যেটা বেসিক্যালি বালাসোরের কাছে। রেমুনাতে বিখ্যাত অ্যাট্রাকশন হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এখন এই রেমুনা ক্ষীরচোরা গোপীনাথ মন্দির পঞ্চলিঙ্গেশ্বর থেকে এটা দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। আর যারা চাঁদিপুর থেকে যাবেন, চাঁদিপুর থেকে 22 কিলোমিটার মতো ডিস্টেন্স। আর আরেকটা ভালো অপশন হচ্ছে, কেউ যদি বালাসোর রেল স্টেশন থেকে যখন চাঁদিপুর যাবেন তখন এই স্পটটা ঘুরে যেতে পারেন, যদি সকালের দিকে টাইম থাকে। তার কারণ বালাসোর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু এটা কাছে, 8 কিলোমিটার মতো ডিস্টেন্স। আমরা এগিয়ে যাই রেমুনা ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের দিকে, বালাসোরের একটা অন্যতম ধর্মীয় অ্যাট্রাকশন। পথে যেতে যেতে বাঁদিকে নীলাগিরি পাহাড়, যেটা পঞ্চলিঙ্গেশ্বরের মেন অ্যাট্রাকশন, এটা আমরা দেখতে পাচ্ছি। একটু জুম করে দেখালে দেখাই কি সুন্দর দেখতে লাগবে এই জায়গাটা। চলে এসেছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের কাছে। চারিদিকে দোকানপাট দেখতে পাচ্ছ। আমরা যতটুকু জেনেছি এটা 12:30 অবধি খোলা থাকে। দেখি খোলা আছে কিনা, ভেতরে গিয়ে দেখি। চলো। পুজো দেওয়ার জন্য প্রচুর দোকানপাট এখানে দেখতে পাচ্ছি। বাইরে প্রসাদ বিক্রি হচ্ছে, প্রচুর জিনিসপত্র, ফটো এখানে বিক্রি হয়। চলে এসেছি রেমুনা ক্ষীরচোরা গোপীনাথজি মন্দিরের সামনে। পেছনেই দেখতে পাচ্ছ মন্দির। এবার আমরা ভেতরে ঢুকবো। এটা হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথজির মন্দিরের পুরো কম্পাউন্ডটা। এই যে দাঁড়িয়ে রয়েছে মূল মন্দিরের সামনে, ঠিক তার উল্টো দিকেই হচ্ছে ঝুলন মন্দির। আর ঝুলন মন্দিরের পাশেই হচ্ছে রাস মন্দির। বিশাল বড় কম্পাউন্ড, অনেক মন্দির রয়েছে এখানে। এরপর আমরা ঢুকছি, দেখতে পাচ্ছি সামনে গরুরের মূর্তি। গরুর মূর্তির পাশেই
রয়েছে এখানে একটা স্ট্রাকচার, দেখো এটা হচ্ছে রসিকানন্দ সমাধি মন্দির, আর ঠিক ওপরেই রয়েছে কৃষ্ণার্জুনের মূর্তি। মূল মন্দির থেকে ঠিক বাঁদিকেই চলে এলে এখানে একটা বিশাল পুকুর রয়েছে, পুকুরটা দেখাই। দাঁড়িয়ে আছি ক্ষীরচোরা গোপীনাথজির মন্দিরের সামনে, এই আমার পেছনে এটা হচ্ছে মূল মন্দির। আচ্ছা, এটা কিন্তু খোলে সকাল 5টা থেকে বিকেল দুপুর 12:30 অবধি, আর বিকেলবেলা খোলে হচ্ছে 4টে থেকে 8:30 অবধি। এই বিল্ডিংটার মধ্যে থেকে প্রসাদ আর ক্ষীর, যেটা মেন এখানে ক্ষীর বিক্রি হয়, প্রসাদ হিসাবে ক্ষীর প্রসাদ এখানে বিক্রি হয়। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির প্রচুর ইতিহাস জুড়ে আছে, ইতিহাস, মাইথোলজি। এই যে ক্ষীরচোরা গোপীনাথ, এটা আমরা পড়েছি যে কৃষ্ণ ছোটবেলায় ননি চুরি করতেন, ক্ষীর তার অত্যন্ত প্রিয় একটা জিনিস ছিল। বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে যে 108 অভিমান ক্ষেত্র আছে, তার মধ্যে একটা হচ্ছে এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। বলা হয় যে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন, এবং এইখানের যে মূর্তি, যেটার ছবি দেখানো সম্ভব নয়, লেখা আছে ফটোগ্রাফি ইজ প্রহিবিটেড ইনসাইড দ্য টেম্পল, ভেতরে রয়েছে অ্যাকচুয়ালি মূল গোপীনাথ দেবের মূর্তি, এবং সঙ্গে আছে গোবিন্দদেব এবং মদন মোহনজির মূর্তি। এখন এই যে মূর্তি, বলা হয় যে এই মূর্তি 1300 শতকে উৎকল বংশীয় রাজা লাঙ্গুলা নরসিংহদেব তিনি নিয়ে এসেছিলেন চিত্রকূট থেকে, এবং চিত্রকূটে এই মূর্তি, গোপীনাথজির এই মূর্তি, পুরাণ অনুযায়ী, মানে এটা লৌকিক একটা গল্প অনুযায়ী, যে রামচন্দ্র তার তীরের মাধ্যমে এই গোপীনাথজির মূর্তি তৈরি করেন এবং সীতামা এই মূর্তিকে পুজো করতেন, যেটা চিত্রকূট থেকে আনা হয়। পরবর্তীকালে মাধবেন্দ্র পুরী, একজন বিখ্যাত বৈষ্ণব সাধক, তিনি এখানে আসেন, এবং বেশ কিছু লিজেন্ডারি স্টোরি আছে যে তার জন্য এখানের পুরোহিতকে ক্ষীর সরিয়ে রেখেছেন, এরকম একটা স্বপ্নাদেশ দেন গোপীনাথজি। সেখান থেকে এই মন্দিরের নাম ক্ষীরচোরা গোপীনাথ। প্রচুর গল্প, প্রচুর ইতিহাস, আপনারা ইন্টারনেট লিটারেচার দেখলেই পাবেন। এই বিখ্যাত তীর্থস্থান যেটা বালাসোরে অবস্থিত। এখন মন্দিরের গর্ভগৃহের মূল ফটক বন্ধ, তার জন্য ভেতরটা এমনিতেও আমরা দেখাতে পারতাম না। যাই হোক, মন্দিরের বাইরে থেকে প্রণাম করে আমরা বেরিয়ে যাই ক্ষীরচোরা গোপীনাথ মন্দির থেকে। ক্ষীরচোরা জগন্নাথ মন্দির দেখে, গোপীনাথ মন্দির দেখে আমরা এবার চললাম ইমামি জগন্নাথ টেম্পল দেখতে, যেটা এখানের একটা বিশাল স্থাপত্য। এই ইমামি জগন্নাথ টেম্পলটা ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল থেকে 7 কিলোমিটার দূরে, মোটামুটি মিনিট 15 সময় লাগে। আর বালাসোর রেলওয়ে স্টেশন বা চাঁদিপুর থেকে যদি ডাইরেক্ট যান, তাহলে ডিস্টেন্স পড়বে যথাক্রমে 11 কিলোমিটার এবং 25 কিলোমিটার। মানে এই সবকটাই কিন্তু এই বালাসোর বা চাঁদিপুর ট্রিপে আপনি সাইট সিন হিসাবে ঘুরে নিতে পারেন। চলুন আমরা যাই ইমামি জগন্নাথ টেম্পলের দিকে। আমি এখন দাঁড়িয়ে আছি ইমামি জগন্নাথ টেম্পলের সামনে। এটা হচ্ছে বালাসোরেই বলগোপালপুর বলে একটা জায়গায়। একটা খোলার টাইম হচ্ছে 6টা থেকে 6:30 অবধি হচ্ছে টেম্পল দর্শনের টাইমিং, আর একটা হচ্ছে 8টা থেকে 12:30 অবধি, আর একটা হচ্ছে 3:30 থেকে 8:30 অবধি। ঢুকে পড়েছি টেম্পল কমপ্লেক্সের মধ্যে, বিশাল বড় কমপ্লেক্স, দেখাচ্ছি তোমাদের সামনে থেকে। জুতো খুলে হাত ধুয়ে পুরীর জগন্নাথ মন্দিরেও যেরকম পা ধুয়ে যেতে হয়, এখানে একটা জায়গা করা আছে, এখানে এরকম ভাবে পা ধুয়ে প্রবেশ করতে হবে মন্দিরে। এই মন্দিরে 4টে দরজা আছে। এটা হচ্ছে মূল এন্ট্রান্স, এটা হচ্ছে সিংহ দরজা। এটার মধ্যে দিয়ে আমরা ঢুকে যাব ভেতরে।
এখন দাঁড়িয়ে আছি ইমামি জগন্নাথ টেম্পলের সামনে। পেছনেই দেখতে পাচ্ছ মূল মন্দির, এর ভেতরে জগন্নাথ দেব রয়েছে। এছাড়াও এখানে রয়েছে বিমলা মায়ের মন্দির, এছাড়া বিশ্বনাথের মন্দিরও রয়েছে। আরো অনেক কিছু মন্দির এখানে রয়েছে। ইমামি জগন্নাথ মন্দির, এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা 2015 সালে এটার ইনগুরেশন হয়। ইমামি পেপার মিল লিমিটেড তাদের উদ্যোগে এটা তৈরি হয় এবং এটার মূল স্থপতি হচ্ছেন পদ্মবিভূষণ রঘুনাথ মহাপাত্র। এই মন্দিরটাকে আমরা যদি ভালোভাবে দেখি, এই মন্দিরের যে তলার দিকের যে আর্কিটেকচারটা, এটা কিন্তু কোণারকের মতো, রথের চাকা রয়েছে। আর ওপরের দিকের যে আর্কিটেকচারটা, সেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের মতো। এই পুরো মন্দিরটার হাইট হচ্ছে 78 ফুট, বিভিন্ন লিটারেচারে দেখলাম। তবে যেটা মূল মন্দির, মানে বেসমেন্টের ওপরে 22টা সিঁড়ি দিয়ে উঠতে হয়, সেটার হাইট হচ্ছে 61 ফুট। এবং মন্দিরের একদম ওপরে একটা চক্র রয়েছে। এই চক্রটা হচ্ছে অষ্টধাতুর নির্মিত চক্র, যেটাকে নীলা চক্র বলা হয়। এবার আমরা ঢুকবো টেম্পলের ভেতরে, চলো। উঠে এসেছি মন্দিরের ওপর। এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে পুরোটা স্যান্ডস্টোনে বানানো। কারুকার্যগুলো দেখো, নিখুঁত ভাবে তৈরি। প্রসাদ পেলাম এখানে, খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে একদম গরম গরম। ইমামি জগন্নাথ টেম্পল থেকে আমরা অনেকক্ষণ বেরিয়ে পড়েছি, প্রায় ঘন্টা দেড়েক হবে। একটা জায়গায় থেমেছি, সকাল থেকে সেই যে খেয়েছিলাম ব্রেকফাস্ট, তারপর আর সেরকম কিছু খাওয়া হয়নি। এবার খাওয়া দাওয়া করতে হবে, সেই জন্য একটা ধাবায় থেমেছি। এই যে ছোট্ট একটা আমাদের ট্রিপ, রোড ট্রিপ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবে। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা টাটা।